নীলাঞ্জনা দেবী তার দুই বৌমা সোনালী ও মনিকা এবং দুই ছোট ছোট নাতনি দীপ্তি আর দিয়া এবং তার দুই ছেলে সুধীর ও গৌরবকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। নীলাঞ্জনা দেবী ছিল খুবই দারিদ্র। সুধীর আর গৌরব দিনমজুরের কাজ করে সংসার চালায়, কিন্তু দিনমজুরের কাজ করেও তাদের সংসার কখনো কখনো আবার চলতোও না। দীপ্তি আর দিয়ার জন্য সবসময় খাবারের ব্যবস্থা করে রাখতে হতো, কারণ তারা ছিল অনেকটাই ছোট, খিদে সহ্য করতে পারতো না। যার কারণে নীলাঞ্জনা দেবী এবং তার দুই বৌমা দুই বাচ্চার জন্য সবসময় দুধ রেডি করে রাখত। সুধীর গৌরব খোলাতে ইট তৈরির কাজ করত, কিন্তু তবুও ঠিকভাবে সংসার খরচ পার করতে পারতো না। তাই এমনই একদিন নীলাঞ্জনা দেবী বলেন, জানিস গৌরব, সুধীর, আমি ভাবছি কতদিন আর এভাবে বাড়িতে বসে থাকবো। আমিও তোদের সঙ্গে ইট তৈরির কাজে যাব। আমি যদি ইট তৈরির কাজে যাই তাতে তো দুটো পয়সা আসবে, আর আমিও ইট তৈরি করতে শিখে যাব। তাহলে আমি বাড়িতেই ইট বানাতে পারবো, আর সেগুলোকে শুকিয়ে বিক্রিও করতে পারবো। কি বলো বৌমারা, আমি ঠিক বললাম তো? মা, আপনি কাজ করবেন? আবার ইট তৈরির কাজ? আপনাকে তো আমরা বাড়ির কোনো কাজই করতে দিই না। আপনি যদি ইট তৈরির কাজে যান তাহলে সেটা কি আমাদের ভালো লাগবে বলুন? আপনি বাইরে রোদ্দুরে বসে বসে কাজ করবেন, আর আমরা এখানে বাড়িতে বসে থাকবো, আরাম করব। হ্যাঁ সোনালি দিদি, তুমি একদম ঠিক বলেছো। মা, আপনি যদি বাইরে কাজ করেন তাহলে আমরা সেটা কি করে দেখতে পারবো বলুন? আপনি আমাদেরকে যতই চাই বলুন না কেন, আমরা আপনাকে বাইরে কাজে যেতে দেব না। আপনাকে দেখার জন্য আপনার দুই নাতনি তো সবসময় বিরক্ত করে। ওরা তো আপনার কাছেই থাকে, আপনার সঙ্গে খেলাধুলা করে। বৌমা, তুমি অত চিন্তা করো না। এখন তো শীতকাল পড়েই গেছে, তাহলে রোদে কাজ করতে আর কষ্ট কিসের? আর রোদে কাজ করতে তো আমার ভালোই লাগবে। আর ছোট বৌমা, তুমি দীপ্তি আর দীপাকে নিয়ে চিন্তা করো না। বিকালবেলা বাড়িতে এসে না হয় আমি ওদের সঙ্গে খেলা করব। মা, শীতকাল পড়ে গেছে, রোদে না হলে কষ্ট হবে না সেটা বুঝলাম, কিন্তু শীতকালের মধ্যে অনেক সমস্যা আছে। আপনি তো জানেন এখন বরফ পড়তে থাকে। আপনি এই শীতে কনকনে ঠান্ডার মধ্যে চাদর সোয়েটার কিছু গায়ে না দিয়ে কিভাবে কাজ করবেন বলুন? মনিকা, ওসব বলে লাভ নেই। মা কি আমাদের কথা শুনবেন নাকি? মা, আপনি যদি কাজে যান তাহলে আমরা দুই বৌমাও বাড়িতে থাকবো না। আমরা দুজনেও ইট তৈরির কাজে লেগে যাব। তাহলে তো আরো কিছু টাকা এগিয়ে আসবে আমাদের। হ্যাঁ সোনালি দিদি, তুমি এতক্ষণে ঠিক কথা বলেছো। মা আমাদের কথা শুনবেন না, কিন্তু আমরা তো মায়ের কথা মতো চলতেই পারি। ঠিক আছে মা, আপনি যদি কাজে যান তাহলে আমরাও আপনার সঙ্গে কাজে যাব, আর আমরাও আপনার সঙ্গে সাহায্য করব, আর দুটো টাকা বাড়িতে নিয়ে আসবো। তাহলে আমরা সকলেই ইট বানানো শিখে যাব। মনিকার কথা শুনে সকলেই হা হা করে হেসে ওঠে। তারা দারিদ্র ছিল ঠিকই, কিন্তু তাদের পরিবারে একটা আলাদাই শান্তি ছিল। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন নীলাঞ্জনা দেবী সত্যি তার দুই ছেলের সঙ্গে কাজে যাবে বলে ঠিক করে ফেলে। নীলাঞ্জনা দেবীকে দেখে তার দুই বৌমাও তাদের সঙ্গে রেডি হয়ে পড়ে, আর সঙ্গে দুই ছোট ছোট নাতনিকেও নিয়ে নেয়। আর এরকম ভাবে সেদিনের পর থেকে তারা সকলেই মিলে ইট তৈরির কাজ করতে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কাজ করতে থাকে। বাড়িতে এসে অর্ধেক পয়সায় সবজি জিনিসপত্র কিনে নিয়ে আসে। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ আরো কয়েকদিন কেটে যায়। কনকনে শীতের সকালে উঠে নীলাঞ্জনা দেবীকে কাজে যেতে হচ্ছিল। তখন নীলাঞ্জনা দেবীর আর তার দুই বৌমার অনেকই কষ্ট হচ্ছিল। বৌমা, আজ তো অনেক ঠান্ডা, কিন্তু আজ আমরা কিভাবে কাজ করব বলো তো? ইটের তৈরির কাজ কাদা বালি দিয়ে তৈরি করতে হবে, কিন্তু এত ঠান্ডাতে আমরা কিভাবে কাজ করব? আমাদের হাত তো এখানেই জমে যাচ্ছে। সেটাই তো ভাবছি মা, আজ তো সূর্যেরও কোনো দেখা পাচ্ছি না। মনে হচ্ছে আজকে আমাদেরকে কাঁপতে কাঁপতে কাজ করতে হবে, না হলে আজকে আমাদেরকে না খেয়ে শুয়ে থাকতে হবে। কিন্তু দিদি, আমরা না হয় না খেয়ে শুয়ে পড়তে পারবো। দীপ্তি আর দিয়া, ওদেরকে তো খাবার দিতেই হবে, আর ওদের জন্য আমাদের রোজগার করতেই হবে। মা, আপনাকে যদি খুব ঠান্ডা লাগে তাহলে আপনি আজকে বাড়ি চলে যান। আমি আর সোনালি দিদি মিলে কাজ করে নেব, আর বাড়িতে পয়সা নিয়ে যাব। হ্যাঁ মা, মনিকা ঠিকই বলেছে। আপনি বরং বাড়ি থেকে আজকে রেস্ট নিন, আর আপনার দুই নাতনিকেও আপনার সঙ্গে নিয়ে যান। এখানে আমরা দুজন আর আপনার ছেলে তো রয়েছে, আজকে আমরাই কাজ করি। না বৌমা, এরকম বললে চলবে না। দেখো, এখন তো শীতকাল, আর এই 3-4 মাস শীত তো থাকবেই। তাহলে আমি কি 3-4 মাস রোজ বাড়িতেই কাটাবো? এরকম ভাবে ছুটি করলে তো আর আমাদের টাকা পয়সা থাকবে না। শাশুড়ি মায়ের কথা শুনে তারা দুই বৌমা চুপ করে যায়। তারপর তারা সকলে মিলে আবারও কাজ করতে থাকে। দুই বৌমা শাশুড়ি মিলে যখন ইট তৈরির কাজ করছিল, তখন দীপ্তি কান্না করছিল। তখন নীলাঞ্জনা দেবী বলেন, বৌমা, যাও তুমি দীপ্তিকে দুধ খাইয়ে দাও। ওর খুব জোরে খিদে পেয়েছে মনে হচ্ছে। মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, না খেয়ে আমাদের সঙ্গে চলে এসেছে। তুমি ওকে আগে দুধ খাইয়ে দাও, তবে ও চুপ করবে। কিন্তু মা, আমি যে এখানে ইট তৈরি করতে এসেছি, আর আপনি তো জানেন মালিক কিরকম কথা শোনায়। একবার যদি দেখে ফেলে আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি তাহলে সে আরও কথা শোনাবে।
বৌমা, সন্তানকে রেখে এরকমভাবে কাজ করাটা একদমই ঠিক নয়। আমরা আমাদের পরিস্থিতির কারণে কাজ করছি। মালিক যাই বলুক না কেন, আমি মালিকের সঙ্গে কথা বলবো। তুমি যাও মা, গিয়ে বাচ্চাটাকে দুধ খাইয়ে দাও। আর তোমার হাতের ওই অর্ধেক তৈরিটা আমাকে দিয়ে যাও, আমি তৈরি করে দিচ্ছি। শাশুড়ি মায়ের কথা মতো সোনালি উঠে গিয়ে দীপ্তিকে দুধ খাওয়াতে থাকে। তখন সেখানে ইটখোলার মালিক চলে আসে। সোনালিকে এরকমভাবে দুধ খাওয়াতে দেখে সেই মালিক বলে, এই কি, এটা কি বাচ্চা সামলানোর জায়গা? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। আমার পিছনে যে এইসব হচ্ছে আমি একটুকু জানতেও পারি না। আপনাদের এখানে কিসের জন্য কাজে রেখেছি? এইসব করার জন্য? বাচ্চাদের এনে এখানে দুধ খাওয়ানোর জন্য নাকি? মালিক, দয়া করে আমার বৌমাকে কিছু বলবেন না। আসলে নাতনিটা আমার খুব কান্নাকাটি করছিল, ওর খুব জোরে খিদে পেয়েছে। তার জন্য আমি বৌমাকে বলেছিলাম ওকে দুধ খাওয়াতে। আপনি দয়া করে ওকে কিছু বলবেন না মালিক। নীলাঞ্জনা দেবীর কথাতে মালিকের কোনোই যায় আসে না। নীলাঞ্জনা দেবীর সাথে সাথে সোনালি এবং পুরো পরিবারকে মালিক উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা মন খারাপ করে কাজে লেগে পড়ে। দারিদ্রতার কারণে তারা মালিককে কিছুই বলতে পারছিল না। মালিক যা বলছিল তারা সবকিছুই চুপচাপ শুনছিল। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন তারা যখন সকলে কাজ থেকে বাড়িতে ফেরে, তখন নীলাঞ্জনা দেবী বাড়ির ভিতরে না ঢুকে দরজার কাছ থেকে আকাশ দেখতে থাকে। কি ব্যাপার মা, কি হলো? আপনি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন যে? কি দেখছেন? আকাশে অনেক মেঘ, আবার এই শীতকাল, জানি না ঈশ্বর কি করবেন। বৌমা, সেটাই তো দেখছি। শীতকাল, আবার যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমাদের এই বাড়ি, নাতি নাতনিকে নিয়ে কোথায় যাব? বাড়িটাও তো ঠিক মতো ভাবে মেরামত করা নেই। এই চিন্তাতেই আমি উপরের দিকে তাকিয়ে রয়েছি। হ্যাঁ মা, আপনি তো ঠিকই বলেছেন। এমনিতেই শীতকালে বাড়ির চারিদিক দিয়ে হাওয়া বাতাস বইছে, কোন মুহূর্তে বাড়িটা কি হয়। আবার যদি ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে এই বাড়ির মধ্যে থাকা অসম্ভব হয়ে পড়বে। বৌমা, জানি না কোথায় যাবো এই কনকনে শীতেতে। বৃষ্টি জলে আমরা না হয় ভিজে নেব, কিন্তু আমি এই বাচ্চা দুটোকে কিভাবে ভিজতে দেব? আকাশের যা গর্জন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হুড়মুড় করে নেমে আসবে। এই বলে নীলাঞ্জনা দেবীর পরিবারের সকলে মিলে বাড়ির ভিতরে ঢুকে আসে। কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির জানালা ঝড়ের হাওয়ার প্রকটে উড়ে চলে যায়। এটা দেখে তারা সকলেই চমকে ওঠে এবং ভয়াবহিত হয়ে কাঁপতে কাঁপতে নীলাঞ্জনা দেবী বলেন, বাবারে, কিরে গৌরব, এখন কি করব আমরা? এই জানালা দিয়ে তো হু হু করে বাতাস বইছে, এই বাচ্চাগুলোকে তো প্রচন্ড ঠান্ডা লাগছে। মা, তোরা আমার কাছে আয় মা, আমি তোদেরকে কোলে নিচ্ছি। কি গো বৌমা, কি করব এবার? আমরা কোথায় যাব? নীলাঞ্জনা দেবীর মুখে এই কথা শুনে তার দুই বৌমা, দুই ছেলে এবং দুই নাতনি কান্নাকাটি করতে থাকে। নীলাঞ্জনা দেবীও কান্নাকাটি করতে থাকে। এত কনকনে শীতে আবার চারিদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, সবকিছু যেন তাদেরকে ঘিরে ফেলেছে, যার কারণে তারা এই বৃষ্টির হাত থেকে রক্ষাও পাচ্ছিল না এবং থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ির বাইরে চলে আসে। তারা যখন বাড়ির বাইরে চলে আসে তখন অঝোরে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির জল বাড়ির ভেতরে খুব সহজেই প্রবেশ করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের চোখের সামনে তাদের বাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। তখন তারা আরো কান্নায় ভেঙে পড়ে। বৌমা, সোনালি, মনিকা, গৌরব, তোরা এদের দুজনকে নিয়ে চল, সামনের দিকে এগিয়ে চল। ছোট বৌমা, তুমি আমার হাতটা ধরো মা। এই অন্ধকারে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আকাশের কালো মেঘ, চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের পথে চলা অসম্ভব হয়ে পড়ছে। মা ঠিক আছে, আমি আপনার হাতটা ধরে নিচ্ছি। চলুন, সামনের দিকে এগিয়ে চলুন। যদি একটা আশ্রয়ের জায়গা পেয়ে যাই তাহলে অনেক উপকার হয়ে যাবে। মা, আমরা দুজনে দুদিক থেকে আপনার হাতটাকে ভালো করে ধরছি, আপনি আমাদের সাহায্যে এগিয়ে চলুন। গৌরব আর সুধীর ওদের দুজনকে কোলে নিয়ে নিচ্ছে। এরকম ভাবেই তারা সকলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে প্রায় অনেকটা রাত হয়ে যায়। রাত্রিবেলা তারা রাস্তার ফুটপাতে বসে রাত কাটিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে, কিন্তু সেখানে অনেক বৃষ্টি হচ্ছিল এবং তার সঙ্গে বরফ পড়ার কারণে সেখানে তারা ঠিক মতন ভাবে দাঁড়াতেও পারছিল না। সেখান থেকে আবার তাদেরকে উঠতে হয়। তারা কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারছিল না। দেখতে দেখতে ভোর হয়ে যায়। ভোরবেলা তারা সকলে যেখানে ইট তৈরির কাজ করত সেখানে গিয়ে দেখে যে ইট দিয়ে তৈরি একটা বাড়ির মতন করা রয়েছে, চারিদিকটাই ঘেরা ছিল। তারা তার ভিতরে থাকার কথা ভাবে। মা, ওই দেখুন, ওই যে ইট ঘেরা বাড়ির মতো আছে, আজকে রাত্রে আমরা যেমন হোক করে ওখানেই কাটিয়ে নেব। তারপর একটা ফাঁকা জায়গা দেখে আমরা সকলেই ইট বানিয়ে আমাদের নিজের ইটের বাড়ি তৈরি করব। এই বলে সোনালি তার পরিবারের সকলকে নিয়ে ইট ঘেরা বাড়ির মতোটাতে ঢুকে যায়।
আর সেখানে সকাল পর্যন্ত কাটাতে থাকে। সকাল হতেই একটু সূর্যের মুখ দেখা যায়। তখন তারা সকলে মিলে কিছুটা দূরে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখতে পায়। সেখানে তারা ইট দিয়ে বাড়ি তৈরি করবে বলে ঠিক করে। গৌরব আর সুধীর ইট তৈরির জন্য কাদা, বালি, জল সবকিছুই তৈরি করতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে সকাল থেকে রাত পর্যন্ত তারা বেশ কিছু ইট তৈরি করে ফেলে। তারপর তার দুই বৌমা এবং নীলাঞ্জনা দেবী মিলে ইটগুলোকে সাজিয়ে সাজিয়ে একটা বাড়ির মতো করে ফেলে। এরকম ভাবেই দেখতে দেখতে তারা দুদিন ধরে ইট তৈরি করে বাড়ি তৈরি করতে থাকে। দুদিন ধরে বাড়ি তৈরি করার পর তারা পুরো একটা সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। এরকম ভাবেই সকলে মিলে নতুন বাড়ি দেখে খুব খুশি হয়ে যায়। তারা সেদিন থেকে ওই ইটের তৈরি বাড়িতেই দিন কাটাতে থাকে। সেখানে থেকে তারা চারজন মিলে ইট তৈরি করে বিক্রি করতে থাকে। আর এরকম ভাবেই দেখতে দেখতে তাদের হাতে পয়সাও চলে আসে। তারপর তারা নিজেদের বাড়িটাকে আরো ভালোভাবে বানিয়ে নেয়। এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। পায়েল শ্যামপুর গ্রামে বাবা মাকে ছাড়া একাকী জীবনযাপন করত। পায়েলের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। পায়েল তখন থেকে অনাথ গরিব বাচ্চাদের মতো এখানে ওখানে কাজ করে নিজের পেটের দায়টুকু মেটাতো। কিন্তু পায়েলের ভাগ্য একদিন খুলে গেল। এ কি, হঠাৎ করে একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে মাথা ঘুরে পড়ে গেল? কি কাণ্ড দেখো না, কি করি এখন? এই যে শুনছেন কেউ, প্লিজ আমাকে একটু হেল্প করবেন, দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করুন। এই মেয়েটা আমার গাড়ির সামনে মাথা ঘুরে পড়ে গেছে, আপনারা একটু সাহায্য করুন প্লিজ। মনোজের কথা শুনে সবাই চারিদিক থেকে ছুটে আসে ও পায়েলকে ডক্টরের কাছে নিয়ে যায়। সেরকম কিছুই না, একটু দুর্বলের কারণে মাথাটা ঘুরে পড়ে গেছে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো টাইম মতো খাইয়ে দেবেন। আর এখন আপনারা নিশ্চিন্তে বাড়িতে নিয়ে যেতে পারেন পেশেন্টকে। এই যে তোমার বাড়ি কোথায়? আর তুমি এইভাবেই বা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে কেন? তোমার শরীর খারাপ ছিল? চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। না, আমি একাই চলে যাব, আপনাকে অত কষ্ট করতে হবে না। আপনি যে আমাকে এতটুকু সাহায্য করেছেন এটাই অনেক। আমি এখন ঠিক আছি, আমি চলে যেতে পারবো। একা যেতে পারবে বললেই হলো? তুমি এখন দুর্বল আছো, চলো আমি তোমাকে বরং বাড়িটা পৌঁছেই দিই। পায়েলকে বাড়ি ছাড়তে গিয়ে মনোজ পায়েলের বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়। একটি ছোট্ট কুঁড়ে ঘরে মেঝেতে একটি মাদুর পাতা আছে। সেখানেই মনে হয় পায়েল ঘুমায়। ঘরে সেরকম কিছুই জিনিসপত্র ছিল না। দেখছেন তো আমাদের কুঁড়ে ঘর, আমার বাবা মা কেউই নেই, আমি এখানে একাই থাকি। যেভাবে হোক আমার দিন চলে যায়, আমার দয়া মায়া করার কেউই নেই। পায়েলের কথা শুনে মনোজের হৃদয়টা নরম হয়ে যায়। সে পায়েলকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। পায়েল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার একা জীবনে আমি সঙ্গী হতে চাই। এইভাবে কি একটা মেয়ে সারা জীবন একা থাকতে পারে? তাই আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে চলে যাব। মনোজ পায়েলকে বিয়ে করে নিয়ে বাড়িতে হাজির হলে পায়েলের বড় যা মনীষা ও শাশুড়ি কাজল অবাক হয়ে যায় এবং বলেন, হ্যাঁ রে বাবা মনোজ, কোথা থেকে কালো পেতনিকে ধরে আনলি? দেখে মনে হচ্ছে প্রচুর দারিদ্র, ভালো গায়ে একটা জামাও নেই। তাই তো, কোথা থেকে ধরে আনলে? তুমি বিয়ে করেছো নাকি? কপালে সিঁদুর রয়েছে যে, মেয়েটাকে কোথা থেকে পেলে? এইরকম একটা ভিখিরির মতো মেয়ে তোমার যোগ্য হয়েছে? মা, বৌদি, তোমরা একটু শান্ত হও। পরিস্থিতি এমন ছিল যে আমি দেখে থাকতে পারলাম না, দয়া করে তোমরা ওকে বরণ করে ঘরে তুলে নাও। কাজল দেবী মনে মনে না চাইলেও ছেলের জন্য বাধ্য হয়ে পায়েলকে ঘরে তুলে নেয় এবং পরের দিন থেকে তার উপর অত্যাচার শুরু হয়। যেহেতু পায়েল গরিব, দেখতেও ভালো না, তাই তার শাশুড়ি আর যা দুজনেই কেউই মেনে নিতে পারেনি। এই মেয়ে শোনো, আমার জন্য আর মায়ের জন্য ভালো করে খাবার বানিয়ে নিয়ে এসো তো। আমরা এখানে বসে টিভি দেখছি এখন। কালো কুৎসিত কোথাকার, তোর থেকে আমাদের বাড়ির কাজের লোক অনেক ভালো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, আপনাদের জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসছি। বড়জার কথায় পায়েল একটু দুঃখ পেলেও কিন্তু কিছু করার ছিল না। তাকে সবার সঙ্গে মানিয়ে নিতেই হতো। যেহেতু সে গরিব, দেখতেও কালো, তাই নানান ধরনের কথা তাকে শুনতে হয়। এরপর কিছুক্ষণের মধ্যে পায়েল তাদের জন্য খাবার নিয়ে আসে এবং বলে, এই নিন, আপনাদের খাবার রেডি হয়ে গেছে, টেবিলে চলে আসুন, সবাই মিলে একসঙ্গে খেয়ে নিন। পায়েল তাদের সঙ্গে টেবিলে বসতে গেলে মনীষা পায়েলকে অপমান করে এবং বলে, এই তুমি আমাদের সঙ্গে বসবে না। তুমি যদি বসো তাহলে আমরা কেউই খাবো না। আমাদের খাওয়া হয়ে যাক, তারপর তুমি খাবে। বড় বৌমা ঠিকই বলেছে, আগে আমরা খেয়ে নিই, আমার ছেলেদেরও খাওয়া হোক, তারপর তুমি খাবে। তুমি চুপ করে এখন এখানে দাঁড়িয়ে থাকো।
পায়েল তার শাশুড়ির কথা মতোই সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং নিচের অপমান সহ্য করে। বাড়িতে কেউ পায়েলকে দেখতে পারতো না, শুধুমাত্র মনোজই ছিল তার আপনজন। মা বৌদির ব্যবহারে মনোজ প্রতিবাদ করত এবং পায়েলকে বোঝাতো। আর মনোজের একমাত্র দাদা সে সবসময় ব্যবসা নিয়েই থাকতো, বাড়ির কথায় বেশি গুরুত্ব দিত না। এরপর মনোজ বলে, পায়েল একটু সময় লাগবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন ওরাই তোমাকে কত ভালোবাসবে দেখবে। আসলে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে তো, তাই ওরা এখনো মেনে নিতেই পারছে না। না না, তুমি ওসব নিয়ে ভেবো না, আমি কিছু মনে করিনি। আর ঠিকই তো বলেছে, আমি গরিব, দেখতেও ভালো না, তাই ওনাদের সঙ্গে মানাবে কি করে বলো? ঠিক আছে, তুমি ভেবো না, যাও, তুমি অফিসে যাও। মনোজ পায়েলের কথা মতো অফিসে বেরিয়ে গেলে রাস্তায় মনোজের গাড়ির সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় এবং মনোজ সঙ্গে সঙ্গে মারা যায়। এই অলক্ষণে মেয়ে আমার ছেলের জীবনে এসে আমার ছেলের জীবনটাকে শেষ করে দিল। আজ আমার ছেলের এত বড় দুর্ঘটনা হয়েছে শুধু এই কালমুখী মেয়ের জন্য, আর ওর জন্য আমার ছেড়ে পৃথিবী থেকে চলে গেল। মা, এই অলক্ষণী মেয়েকে এখনই ঘাট ধরে বের করে দিন। তুমি একদম এখানে আর থাকবে না, তোমার আর এখানে কোনো জায়গা নেই। আর তোমার জন্য আমাদের বাড়ির এত ক্ষতি হয়েছে, বেরিয়ে যাও এখান থেকে। শাশুড়ি আর যা মিলে পায়েলকে ঘাড় ধরে বের করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে পায়েল কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। এরপর পায়েল রাস্তার এদিকে ওদিকে ঘুরতে থাকে, খাওয়া দাওয়া না করায় মাথা ঘুরে পড়ে যায়। এদিকে এক বুড়ি মাসিমা পায়েলের মুখে হাতে জল দিয়ে পায়েলের জ্ঞান ফেরায়। এরপর তিনি বলেন, হ্যাঁ রে মা, তোকে দেখে মনে হচ্ছে তোর কিছুই খাওয়া হয়নি। আয়, আমার বাড়িতে আয়, কিছু খাবার খাবি, আয়, এই সামনেই আমার বাড়ি। না মাসিমা, আমি যাব না, আমি ঠিক আছি এখানে, আমি এবার যেতে পারবো। আমি তোর হাত দেখে বুঝেছি তুই মা হতে চলেছিস। এই অবস্থায় না খেয়ে কোথায় যাবি? আমার এই পৃথিবীতে কেউ নেই, এই অবস্থায় আমি কোথায় যাব ভেবে পাচ্ছি না। আর তোমার কাছেই বা কেমন করে থাকবো? আমি তো কিছুই উপার্জন করি না, তোমার ঘাড়ে বসে আমি কি করে খাবো বলো মাসিমা? এভাবেই রাস্তার ধারে পায়েল বসেছিল এবং সে দেখতে পায় একটি সবজিওয়ালা তার পচা গলা পেঁয়াজগুলোকে ফেলে দিচ্ছে। পায়েল তখন সবজিওয়ালার কাছে গিয়ে বলে, দাদা, এই পেঁয়াজগুলো আমি নেব? তুমি তো সব ফেলে দিচ্ছ, তোমার তো কোনো কাজে লাগবে না, আমাকে দিয়ে দাও না এগুলো। ঠিক আছে, নিয়ে যাও, এমনিতেই এগুলো আমার কাজে লাগবে না, সেই ফেলে দেব। তোমার যদি কাজে লাগে তুমি নিয়ে যাও। পায়েল পেঁয়াজগুলো নিয়ে মাসিমার সঙ্গে বাড়ি আসে এবং মাসিমাকে বলে, মাসিমা, আমি কি পরোটা বানাতে পারি? এইগুলো দিয়ে যদি আমি পরোটা বানিয়ে বিক্রি করি তাহলে কিছু টাকা রোজগার করতে পারবো, আর তাতে আমার বাচ্চার জন্য ভালো ডাক্তারও দেখাতে পারবো, আর আমরাও ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারবো। বাড়িতে যেটুকু আটা আছে সেটুকু দিয়ে আজকের দিনটা শুরু করে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে মাসিমা, আমি এর মধ্যে থেকে পেঁয়াজগুলো কিছু বেছে নিই, যেগুলো একদম পচা সেগুলোকে মাটিতে পুঁতে দিলে তা থেকে আবার নতুন পেঁয়াজ গাছ জন্মাবে, তাতে করে আমাদের আরও আয় বাড়বে। পায়েলের কথা মতো পচাগোলা পেঁয়াজগুলো বাদ দিয়ে দেয় এবং সেই বাদ দেওয়া পেঁয়াজগুলো মাসিমা মাটিতে পুঁতে দেয়। আর এদিকে পায়েল পেঁয়াজ পরোটা বানিয়ে ঠেলা গাড়ি করে রাস্তার ধারে রোদে দাঁড়িয়ে আচারের সঙ্গে বিক্রি করতে থাকে। গরম গরম পরোটা, এমন পরোটা আগে কখনো খাননি, খেয়ে যান, নিয়ে যান, মাত্র 10 টাকায় পাবেন গরম গরম পেঁয়াজ পরোটা। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই সারাদিন কেটে যায়, কিন্তু একটিও খরিদ্দার আসে না। এরপর পায়েলের মন ভেঙে যায়। তখন পায়েল বলে, যদি পরোটার দাম একটু কমিয়ে দেওয়া যায় তাহলে হয়তো খরিদ্দার আসতে পারে। পরোটা চাই, পরোটা, 10 টাকায় 2টো পরোটা, তাড়াতাড়ি নিয়ে যান, সুস্বাদু পরোটা। রাস্তায় যাওয়া ব্যক্তিরা পায়েলের ডাক শুনে একে একে করে পরোটা খেতে আসে এবং পরোটার স্বাদ দেখে তার দোকানে ভিড় বাড়তেই থাকে। এভাবেই পায়েলের বেচা বিক্রি বেশ ভালোই হতে থাকে। এখন পায়েল বড় বড় বিয়ে বাড়ির অর্ডারও পায়। এভাবেই আস্তে আস্তে পায়েল একদিন বড় একটি ধাবা কিনে নেয় এবং সেখানে পায়েল ও তার মাসিমা মিলে পেঁয়াজ পরোটা বিক্রি করতে থাকে। দেখতে দেখতে পায়েলের ডেলিভারির সময় হয়ে আসে। ডেলিভারির সময় হয়ে এলো, এভাবে হোটেলটা যদি আমি ছেড়ে দিয়ে চলে যাই তাহলে মাসিমা একা সামলাতে পারবে না, আর আমার হোটেলটাও বন্ধ হয়ে যেতে পারে। এত রানিং হোটেল, আমি কিছুতেই এটাকে বন্ধ হতে দিতে পারি না। একটা বিশ্বস্ত লোক হলে তাহলে আমি নিশ্চিন্তে হসপিটালে অ্যাডমিট হতে পারতাম।
এভাবেই পায়েল বলতে বলতে একটা বুড়ি ছেঁড়া ফাটা কাপড় পরে পায়েলের ধাবায় ঢুকে আসে। এরপর পায়েল তাকে দেখে বলে, আরে মা, আপনি আপনার এরকম অবস্থা কি করে হলো? আসুন বসুন, মনে হচ্ছে অনেকদিন কিছু খাননি, এত নোংরা কাপড় চোপড়। পায়েল, আমি তোমার উপরে খুব অন্যায় করেছি। আমার লক্ষ্মীর মতো বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আজ বড় বৌমার জন্য আমার এই দশা। তোমাকে বের করে দেওয়ার পর বড় বৌমা আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। সে তো দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। আজ তুমি এত বড় হোটেলের মালিক হয়েছো, আমি খুবই খুশি হয়েছি মা তোমার সাফল্য দেখে। বেশ মা, আপনি যখন এসেছেন আপনাকে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম। এই হলো মাসিমা, আমি মাসিমার সঙ্গেই থাকি, আর এই মাসিমার জন্যই আমি এত বড় হয়েছি। আজ থেকে মাসিমা আর তুমি আমার হোটেল সামলাবে। আমার ডেলিভারির সময় হয়ে এসেছে, আমাকে অ্যাডমিট হতে হবে। এরপর পায়েল তার শাশুড়ি ও মাসিমার হাত হোটেলের দায়িত্ব দিয়ে হসপিটালে অ্যাডমিট হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই সে একটি ফুটফুটে ছেলের জন্ম দেয়। তাই দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এমনই সময় হসপিটালে মনীষা আসে এবং বলে, পায়েল, আমাকে ক্ষমা করে দাও। তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমার বোনের মতো তুমি, তোমাকে আমি কখনো ভালোভাবে থাকতে দিইনি। তার ফলে আজ আমি পস্তাচ্ছি। তোমার দাদার সব বিজনেস ঘরবাড়ি নিলাম হয়ে গেছে। সবই আমার কর্মফলের জন্য হয়েছে এসব। আমাকে ক্ষমা করে দাও পায়েল। তোমার মন ভালো ছিল বলে তুমি এত বড় সাকসেস হতে পেরেছো। দিদি, তুমি আমার থেকে অনেক বড়, এভাবে ক্ষমা চেও না। বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারি। এরপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে মাসিমাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।